নমস্কার বন্ধুরা, এডুকেশন অ্যান্ড এডুকেয়ার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আমি সুমিতা। আমি আমার ইউটিউব চ্যানেলটিতে এডুকেশন বিষয়টি নিয়ে ক্লাস করাই। তোমরা যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে। আজকের ভিডিওটিতে আমরা ইউজিসি নেট এবং ওয়েস্ট বেঙ্গল সেট এডুকেশনের প্রিপারেশনের ইউনিট 10 ইনক্লুসিভ এডুকেশন থেকে কিছু কোয়েশ্চেন অ্যান্সার সলভ করব। এর আগের একটি ভিডিওতেও আমরা ইউনিট 10 থেকে কিছু প্রশ্ন এবং উত্তর আলোচনা করেছিলাম। সেই ভিডিওটা আমার চ্যানেলে আছে, অবশ্যই দেখে নেবে। এছাড়াও নেট সেট এডুকেশনের বিভিন্ন টপিকের ওপর ভিডিও আমি আমার চ্যানেলে দিয়েছি, সেগুলো অবশ্যই দেখবে। আশা করছি তোমাদের প্রিপারেশনে অনেকটাই হেল্পফুল হবে। আজকের ভিডিওর প্রথম প্রশ্ন হচ্ছে, ম্যাচ লিস্ট 1 উইথ লিস্ট 2। লিস্ট 1-এর সঙ্গে লিস্ট 2-কে ম্যাচিং করতে হবে। এখানে কনসেপ্ট দেওয়া হয়েছে, তার এক্সপ্লেনেশন দেওয়া হয়েছে। লিস্ট 1-এ কনসেপ্টগুলো কী কী? মেন স্ট্রিমিং, ফুল ইনক্লুশন, লিস্ট রেস্ট্রিকটিভ এনভায়রনমেন্ট, ইন্ডিভিজুয়ালাইজড এডুকেশন প্রোগ্রাম। এক্সপ্লেনেশনে লিস্ট 2-এ কী দেওয়া আছে? এ লিগাল রিকোয়ারমেন্ট স্পেসিফাইং দ্যাট স্টুডেন্ট উইথ ডিসএবিলিটিস শুড বি এডুকেটেড ইন টিপিক্যাল ক্লাসরুম টু দ্য ম্যাক্সিমাম এক্সটেন্ট পসিবল। অর্থাৎ ডিসএবিলিটিস যাদের আছে, অক্ষমতা যাদের আছে, সেই সমস্ত স্টুডেন্টদের রেগুলার যে ক্লাসরুম আছে বা টিপিক্যাল যে ক্লাসরুম আছে, সেই ক্লাসরুমে একই সঙ্গে শিক্ষা দেওয়া হবে। ম্যাক্সিমাম লেভেলে যতটা সম্ভব তাদেরকে সমস্ত রকম ব্যবস্থার মাধ্যমে তাদেরকে শিক্ষাদান করা হবে। এ ডকুমেন্ট আউটলাইনিং এডুকেশনাল গোলস অ্যান্ড সার্ভিস ফর আ স্টুডেন্ট উইথ ডিসএবিলিটিস। অক্ষমতাযুক্ত শিশুদের, অক্ষমতাযুক্ত শিক্ষার্থীদের শিক্ষার উদ্দেশ্য এবং সার্ভিস যা যা প্রোভাইড করা যায় সেগুলো প্রোভাইড করার ব্যবস্থা। প্লেসিং স্টুডেন্টস উইথ ডিসএবিলিটিস ইন রেগুলার এডুকেশন ক্লাসেস ফর আ পোর্শন অফ দ্য ডে। এখানে কি বলা হয়েছে যে প্লেসিং স্টুডেন্ট উইথ ডিসএবিলিটিস, অক্ষমতাযুক্ত শিক্ষার্থীদের ইন রেগুলার এডুকেশন ক্লাস, রেগুলার ক্লাসরুমে ফর আ পোর্শন অফ দ্য ডে, দিনের একটা সময়ে তাদেরকে রেগুলার ক্লাসরুমে শিক্ষা দেওয়া হবে অক্ষমতাযুক্ত শিক্ষার্থীদের সঙ্গে। ইনক্লুসিভ এডুকেশন মডেল হোয়ার স্টুডেন্টস উইথ ডিসএবিলিটিস আর ফুলি ইন্টিগ্রেটেড ইন্টু রেগুলার ক্লাসরুম। ইনক্লুসিভ অর্থাৎ ইনক্লুসিভ এডুকেশনের সেই মডেল এটা যেখানে অক্ষমতাযুক্ত শিক্ষার্থীদের ফুলি ইন্টিগ্রেটেড, অর্থাৎ একেবারে ফুল ইন্টিগ্রেট করা হচ্ছে রেগুলার ক্লাসরুমে। অর্থাৎ রেগুলার ক্লাসরুমে একেবারে সমস্ত সমস্ত ধরনের শিক্ষার্থীদের একই সঙ্গে পড়ানোর ব্যবস্থা করা হচ্ছে। এখানে সঠিক উত্তর যেটি হবে সেটি হচ্ছে অপশান এ। অপশান এ সঠিক উত্তর হবে। অপশান এ কি বলা হয়েছে যে মেন স্ট্রিমিং কি? মেন স্ট্রিমিং হচ্ছে প্লেসিং স্টুডেন্ট উইথ ডিসএবিলিটিস ইন রেগুলার এডুকেশন ক্লাসেস ফর আ পোর্শন অফ দ্য ডে। অর্থাৎ অক্ষমতাযুক্ত শিক্ষার্থীদের রেগুলার ক্লাসরুমে যে দিনে যে কোনো একটা সময় তাদের একই সঙ্গে শিক্ষার ব্যবস্থা করা। ফুল ইনক্লুশন কি? ফুল ইনক্লুশন হচ্ছে ইনক্লুসিভ এডুকেশন মডেল এটা যেখানে অক্ষমতাযুক্ত শিক্ষার্থীদের ফুললি ইন্টিগ্রেটেড করা হয় রেগুলার ক্লাসরুমে। অর্থাৎ রেগুলার ক্লাসরুমে এই সমস্ত ধরনের শিক্ষার্থীদের একই সঙ্গে শিক্ষার ব্যবস্থা এখানে করা হয়। লিস্ট রেস্ট্রিকটিভ এনভায়রনমেন্ট কি? লিস্ট রেস্ট্রিকটিভ এনভায়রনমেন্ট হচ্ছে এমন একটা ব্যবস্থা যেখানে অক্ষমতাযুক্ত শিক্ষার্থীদের টিপিক্যাল ক্লাসরুমে শিক্ষার ব্যবস্থা করা হয় উইথ ম্যাক্সিমাম এক্সটেন্ট পসিবল। অর্থাৎ যতটা সম্ভব তাদের অক্ষমতাযুক্ত শিক্ষার্থীদের যে ব্যবস্থাগুলো দেওয়া যেতে পারে ততটা তাদেরকে দেওয়ার ব্যবস্থা করা হয়। ইন্ডিভিজুয়ালাইজড এডুকেশন প্রোগ্রাম কি? ইন্ডিভিজুয়ালাইজড এডুকেশন প্রোগ্রাম হচ্ছে যে এটা হচ্ছে একটা ব্যবস্থা যেটা শিক্ষামূলক উদ্দেশ্য এবং সার্ভিস দেয় কাদের? স্টুডেন্ট উইথ ডিসএবিলিটিস, যাদের অক্ষমতা আছে, যে সমস্ত শিক্ষার্থীরা অক্ষম সেই সমস্ত শিক্ষার্থীদের একটা শিক্ষা দেওয়ার ব্যবস্থা হচ্ছে ইন্ডিভিজুয়ালাইজড এডুকেশন প্রোগ্রাম। এবারে আমরা মেইন স্ট্রিমিং কি এবং ফুল ইনক্লুশন কি এটা সম্পর্কে বিস্তারিতভাবে জেনে নেব।
প্রথমে আমরা দেখব যে সোশ্যাল মেনস্ট্রিমিং মডেল কী, তারপর ফুল ইনক্লুশন মডেল আমরা দেখব। আচ্ছা, প্রথমে বলি যে সোশ্যাল মেনস্ট্রিমিং মডেল বা মেনস্ট্রিমিং মডেল এবং ফুল ইনক্লুশন মডেল এগুলো হচ্ছে মডেল অফ ইনক্লুশন, অর্থাৎ অন্তর্ভুক্তিকরণের মডেল। অন্তর্ভুক্তিমূলক শিক্ষা আমরা জেনেছি যে অন্তর্ভুক্তিমূলক শিক্ষা কী, এবং অন্তর্ভুক্তিকরণ কী, যে সমস্ত ধরনের শিক্ষার্থীদের একই সঙ্গে, সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে একই সঙ্গে শিক্ষার ব্যবস্থা করা। এবার সেই ব্যবস্থাটা কিভাবে করা যাবে, অর্থাৎ ইনস্ট্রাকশনাল ডিজাইন কী হবে, অর টিচিং স্ট্র্যাটেজিস কী হবে, অর্থাৎ শিক্ষকরা কিভাবে পড়াবেন, কিভাবে প্ল্যানিং করবেন, তারপর সেটাকে কিভাবে কার্যকরী করবেন, ইমপ্লিমেন্টিং করবেন, তারপর ইভ্যালুয়েটিং করবেন, অর্থাৎ মূল্যায়ন করবেন, তার একটা যে ব্যবস্থা, সেই ব্যবস্থাটা হচ্ছে এই সমস্ত টিচিং মডেলগুলো বা ইনক্লুশন মডেলগুলো। সোশ্যাল মেনস্ট্রিমিং মডেল, ফুল ইনক্লুশন মডেল ছাড়াও আরও অনেক মডেল আছে, যেমন টিম টিচিং মডেল, স্ট্র্যাটেজিস ইন্টারভেনশন মডেল, বিভিন্ন মডেল আছে। এখানে আমরা দুটো মডেল আলোচনা করব, সোশ্যাল মেনস্ট্রিমিং মডেল বা মেনস্ট্রিমিং মডেল এবং ফুল ইনক্লুশন মডেল। প্রথমে আমাদের এটা মনে রাখতে হবে যে এটা হচ্ছে ইনক্লুশনের মডেল, অর্থাৎ কিভাবে সমস্ত ধরনের শিক্ষার্থীদের একই সঙ্গে, সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে একই সঙ্গে অন্তর্ভুক্তিকরণ করা যায় তার ব্যবস্থা, অর্থাৎ তার স্ট্র্যাটেজি কী, তার ইনস্ট্রাকশনাল ডিজাইন কী রকম হবে, সেই মডেলগুলো হচ্ছে এই মডেল। প্রথমে কি সোশ্যাল মেনস্ট্রিমিং মডেল, এখানে কি বলা হচ্ছে, ইন দিস মডেল দ্য স্টুডেন্ট উইথ ডিসএবিলিটিস ইজ ইনক্লুডেড ডিউরিং রেগুলার ক্লাসরুম ইনস্ট্রাকশন টু প্রোভাইড হিম অর হার উইথ অ্যান অ্যাপ্রোপ্রিয়েট ইন্টারাকশান উইথ নন ডিসেবল পির। এই মডেলে কি বলা হচ্ছে যে যাদের ডিসএবিলিটিস আছে, অর্থাৎ অক্ষমতাযুক্ত শিক্ষার্থীরা যখন রেগুলার ক্লাসরুম হবে, যখন রেগুলার ক্লাসরুম চলবে, সেই সময়ে নন ডিসেবল স্টুডেন্ট যারা আছে, অর্থাৎ নন ডিসেবল স্টুডেন্টদের যখন রেগুলার ক্লাসরুম আছে, তখন তারা ডিউরিং রেগুলার ক্লাসরুমে তারা কি করবে, অ্যাপ্রোপ্রিয়েট ইনস্ট্রাকশন যাতে করতে পারে, তারা যাতে একে অপরের সঙ্গে ইন্টারাকশান করতে পারে, একে অপরের সঙ্গে মিথস্ক্রিয়া করতে পারে, সেই কারণের জন্য এই সোশ্যাল মেনস্ট্রিমিং মডেল তৈরি হয়েছে। অর্থাৎ অক্ষমতাযুক্ত শিক্ষার্থীরা যাতে ক্লাস চলাকালীন নন ডিসেবল যারা আছে তাদের সঙ্গে ইন্টারাকশান করতে পারে, তার ব্যবস্থা। This model provides an opportunity for the disabled children to develop their social, emotional and interpersonal skill. এই মডেলের মাধ্যমে যে ডিসেবল চিলড্রেনরা আছে, অক্ষম শিক্ষার্থীরা আছে, তারা কি অপরচুনিটি পায়, তারা পায় তাদের সোশ্যাল, সামাজিক, ইমোশনাল এবং ইন্টারপার্সোনাল যে স্কিল আছে, সেই সমস্ত স্কিলগুলো তারা ডেভেলপ করা, তাদের বিকাশ করার সুযোগ পায়। দ্য স্টুডেন্টস আর এনকারেজড টু ওয়ার্ক টুগেদার। এই মডেলে কি করা হয়, শিক্ষার্থীরা অর্থাৎ ডিসেবল শিক্ষার্থী এবং নন ডিসেবল শিক্ষার্থীরা একই সঙ্গে কাজ করার সুযোগ পায় এবং একে অপরকে এনকারেজ করারও সুযোগ পায়। তারপর হচ্ছে ফুল ইনক্লুশন মডেল। ইট ইজ অলসো নোন অ্যাজ পুশ ইন মডেল। এটাকে পুশ ইন মডেল বলা হয় কারণ কি, এই ধরনের মডেলে সাধারণ শিক্ষার্থী এবং বিশেষ শিক্ষার্থী, শুধু বিশেষ শিক্ষার্থী নয়, সমস্ত ধরনের শিক্ষার্থী, সেটা আমরা কি পড়েছিলাম যে অন্তর্ভুক্তিকরণমূলক শিক্ষা কি, যে সমস্ত ধরনের শিক্ষার্থীরা, সেটা পিছিয়ে পড়া জাতি উপজাতির শিক্ষার্থী হোক, নিম্ন মধ্যবিত্ত হোক, মেয়ে হোক, ছেলে হোক, বিকলাঙ্গ হোক, প্রতিবন্ধী হোক, অক্ষম হোক, যে কোনো ধরনের শিক্ষার্থীরাই সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে একই বিদ্যালয়ে, একই শ্রেণীকক্ষে পড়ার সুযোগ পাবে। তো যদি সেই ধরনের ক্লাসরুম আমাদের তৈরি করতে হয়, তাহলে তো আমাদের একটা মডেল, একটা স্ট্র্যাটেজি, একটা ইনস্ট্রাকশন ডিজাইন প্রয়োজন। তো সেখানে কি করতে হবে, সেখানে আমাদের বিশেষ কিছু ব্যবস্থা গ্রহণ করতে হবে। ইট ইজ দ্য মোস্ট ওর্থি মডেল ইন অ্যান ইনক্লুসিভ এডুকেশন, অর্থাৎ অন্তর্ভুক্তিমূলক শিক্ষায় এই মডেলটা হচ্ছে সবথেকে ওর্থি মডেল, সবথেকে গুরুত্বপূর্ণ এবং কার্যকরী মডেল। হোয়েন
the teacher enter into the classroom for instructional purpose, he support the children. অর্থাৎ শিক্ষক যখন ক্লাসরুমে ইনস্ট্রাকশন দেওয়ার জন্য প্রবেশ করেন তখন তিনি কিন্তু সমস্ত শিক্ষার্থীদেরই সাপোর্ট করেন, সেটা সাধারণ শিক্ষার্থী হোক বা বিশেষ শিক্ষার্থী হোক। হি ইউজড অল রিলেভেন্ট মেটেরিয়ালস অ্যান্ড অ্যাসিস্টিভ টেকনোলজি ইন হিজ টিচিং। তিনি সমস্ত ধরনের রেলেভেন্ট যে মেথডগুলো আছে, টিচিং মেথডগুলো আছে, টিচিং মেটেরিয়ালস আছেন এবং অ্যাসিস্টিভ টেকনোলজি আছে, সমস্ত ধরনের ব্যবস্থায় তিনি তার টিচিংয়ে ব্যবহার করেন। ইন দিস মডেল দ্য স্পেশাল টিচার or স্পেশাল এডুকেশন স্টাফ প্রোভাইড সাপোর্ট টু দ্য জেনারেল টিচার বাই টিম টিচিং অর কোলাবোরেশন। এই ধরনের শিক্ষার্থীদের কী থাকে, স্পেশাল টিচাররাও থাকবে এবং জেনারেল টিচাররাও থাকবেন। স্পেশাল টিচার এবং জেনারেল টিচার দুজনে মিলেই টিম টিচিং বা কোলাবোরেশন করবেন, যার মাধ্যমে তারা একে অপরকে সাপোর্ট করবে। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে দ্য টাইপ অফ সেরিব্রাল পালসি আর ডিপ্লেগিয়া, অর্থোটিক্স, অ্যাটাক্সিয়া, রিকেটস, হেমিপ্লেগিয়া। সেরিব্রাল পালসির ভাগগুলো এখানে জানতে চাওয়া হয়েছে। এখানে যেগুলো দেওয়া হয়েছে এর মধ্যে কোনগুলো সেরিব্রাল পালসির ভাগ। সেরিব্রাল পালসি থেকে কিন্তু ইউজিসি নেটে আমরা প্রায় প্রশ্ন আসতে দেখেছি, অর্থাৎ বিভিন্ন যে সমস্ত ডিসএবিলিটিস গুলো থাকে বা যে বিভিন্ন যে সমস্ত মানসিক রোগগুলো থাকে সেগুলো থেকেও আমরা বারবার প্রশ্ন কিন্তু আসতে দেখেছি। এখানে সঠিক উত্তর হবে অপশান এ, ডিপ্লেগিয়া, অ্যাটাক্সিয়া, হেমিপ্লেগিয়া। এই তিনটি হচ্ছে সেরিব্রাল পালসির ভাগ। এবারে আমরা সেরিব্রাল পালসি সম্পর্কে একটু জেনে নিই। সেরিব্রাল পালসি হ্যাপেন্স হোয়েন there's damage to brain area that control muscle movement or when those areas don't develop as they should. It's main cause of childhood disability. তাহলে সেরিব্রাল পালসি কি, এটা হচ্ছে এক ধরনের ব্রেন ড্যামেজের জন্য হয় যদি আমাদের স্নায়ুকোষের কোনো ঠিকমতো বিকাশ না ঘটে বা বাচ্চাদের মস্তিষ্কের গঠনে কোনো রকম আঘাতজনিত কারণে, অর্থাৎ স্নায়বিক ভারসাম্যহীনতা হয় বা যে অঙ্গটা যেরকম ডেভেলপড হওয়ার কথা সেটা যদি সেরকম ডেভেলপ না হয়, সেক্ষেত্রে কিন্তু সেরিব্রাল পালসিতে আক্রান্ত হয়। এর মেন কারণ হচ্ছে চাইল্ডহুড ডিসএবিলিটি, অর্থাৎ চাইল্ডহুড যে অক্ষমতা, শৈশবে যে অক্ষমতা থাকে সেই অক্ষমতাই হচ্ছে এর মেন কারণ। সেরিব্রাল পালসির জন্য শরীরের বিভিন্ন অঙ্গের নড়াচড়া, পেশির অসক্ষমতা, কোঅর্ডিনেশন, ভারসাম্য যে হয় সমস্ত কিছুই কিন্তু ব্যাহত হয়। এটা কিন্তু এক ধরনের স্নায়বিক ভারসাম্যহীনতা রোগ বা বাচ্চাদের মস্তিষ্কে যদি কোনো আঘাত লাগে সেই আঘাতের ফলে তাদের শরীরে নির্দিষ্ট স্নায়ু বিকাশপ্রাপ্ত হয় না, যেটা হওয়ার কথা, তার জন্য কিন্তু এই সেরিব্রাল পালসিতে আক্রান্ত হয়। সেরিব্রাল পালসিতে যদি কোনো শিশু আক্রান্ত হয় তাহলে সাধারণ যে কাজকর্ম থাকে, অর্থাৎ হাঁটা চলা, কথা বলা, নিজের খাবার নিজে নিয়ে খাওয়া, এই সমস্ত কিছুই কিন্তু তারা পারে না। তারা সাধারণ যে শিশু থাকে তার মতো কিন্তু তারা এই সমস্ত কোনো কাজই কিন্তু করতে পারে না। ঠিকভাবে হাঁটা, নিজের খাবার নিজে নিয়ে খাওয়া, কথা বলা, চেবানো বা লেখা, দাঁত মাজা, জুতো পরা, এই সমস্ত কাজগুলো তারা ঠিকভাবে করতে পারে না। সেরিব্রাল পালসি বিভিন্ন রকমের হয়। প্রথমে হচ্ছে ডিপ্লেগিয়া, হুইচ এফেক্টস ইওর আর্মস মোর দ্যান ইওর লেগ, যেগুলো তোমাদের হাতকে বেশি এফেক্ট করে পায়ের থেকেও। কোয়াড্রিপ্লেগিয়া, এটা হচ্ছে হুইচ এফেক্ট ইওর লিমস, যেগুলো আমাদের অঙ্গ প্রত্যঙ্গগুলোকে বেশি এফেক্ট করে। হেমিপ্লেগিয়া কি, হুইচ এফেক্ট ওয়ান সাইড অফ ইওর বডি, যেটা বডির একটা সাইডকে এফেক্ট করে। মনোপ্লেগিয়া কি, হুইচ এফেক্ট ইওর লিমস, যেগুলো অঙ্গ প্রত্যঙ্গকে এফেক্ট করে। প্যারাপ্লেগিয়া হচ্ছে হুইচ এফেক্ট ইওর লেগ, যেগুলো পাকে এফেক্ট করে। অর্থাৎ এইগুলো হচ্ছে সেরিব্রাল পালসির বিভিন্ন ভাগ, যেটা আমাদের এক্সামে এসেছিল। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে দ্য ইন্টারন্যাশনাল ক্লাসিফিকেশন অফ ফাংশনিং ডিসএবিলিটি অ্যান্ড হেলথ ICF conceptualize a person level of functioning as a dynamic interaction between his or her। এই প্রশ্নটি নেট 2023 এসেছিল।
এখানে দেওয়া হয়েছে হেলথ কন্ডিশনস, এনভায়রনমেন্টাল ফ্যাক্টরস, পার্সোনাল ফ্যাক্টর, ইকোনমিক ফ্যাক্টর, ইনোভেশন ফ্যাক্টর। এই প্রশ্নটি তে দেওয়া হয়েছে আইসিএফ যে মডেল আছে, অর্থাৎ ইন্টারন্যাশনাল ক্লাসিফিকেশন অফ ফাংশনিং যে মডেল আছে যেখানে ডিসএবিলিটিস এবং হেলথ সংক্রান্ত সমস্ত কিছু আলোচনা করা হয়, স্বাস্থ্য এবং অক্ষমতা সম্পর্কে বর্ণনা করা হয় এবং আন্তর্জাতিকভাবে তার পরিমাপ করা হয়, অর্থাৎ বিশ্বের সমস্ত ব্যক্তি, সমস্ত জনসংখ্যার মধ্যে ব্যক্তিদের কার ডিসএবিলিটিস আছে, কোন কোন ব্যক্তিরা হ্যান্ডিক্যাপড বা কাদের বিভিন্ন সমস্যা আছে, ডিজিজ আছে, সেই সংক্রান্ত সমস্ত কিছু এখানে আলোচনা করা হয়। সেটা কালচারের ভিত্তিতে হোক, হেলথের ভিত্তিতে হোক, জেন্ডারের ভিত্তিতে হোক বা এজের ভিত্তিতে হোক। এখানে বলা হয়েছে যে লেভেল অফ পারসনস লেভেল অফ ফাংশনিং, অর্থাৎ ফাংশনিংয়ের যে কনসেপ্ট আছে বা ইন্টারাকশনের যে কনসেপ্ট আছে, ইন্টারাকশানের যে কনসেপ্ট আছে, সেই কনসেপ্টটা কীভাবে বর্ণনা করা হয়েছে, সেই কনসেপ্টটা কীভাবে বর্ণনা করা হয়েছে বা কোন কোন ফ্যাক্টরে এখানে গুরুত্বপূর্ণ সেটা এখানে জানতে চাওয়া হয়েছে। আমরা প্রথমে দেখে নিব যে আইসিএফ মডেলে ইন্টারাকশানের কনসেপ্ট হিসাবে কি দেওয়া হয়েছে। এখানে তোমরা দেখতে পাচ্ছ যে একটি চার্ট দিয়েছি, ইন্টারাকশান অফ কনসেপ্টস। ইন্টারাকশান অফ কনসেপ্টসে কী বলা হয়েছে যে একটা মানুষের বডি, অ্যাক্টিভিটিস এবং পার্টিসিপেশন তিনটে বিষয় নির্ভর করে। তিনটে বিষয়ে মানুষের হেলথ কন্ডিশন, বডি, অ্যাক্টিভিটিস এবং পার্টিসিপেশনের ওপর নির্ভর করে। বডি ফাংশনস অ্যান্ড স্ট্রাকচার, অ্যাক্টিভিটিস অ্যান্ড পার্টিসিপেশন, এই তিনটি বিষয়ের ওপর নির্ভর করে। আবার বডি ফাংশন অ্যান্ড স্ট্রাকচার এবং পার্টিসিপেশন, এই দুটো বিষয় আবার এনভায়রনমেন্টাল ফ্যাক্টর এবং পার্সোনাল ফ্যাক্টর, এই দুটো বিষয়ের ওপর নির্ভর করছে। অর্থাৎ আইসিএফের যে ফ্রেমওয়ার্ক আছে সেখানে দুটো বিষয়ের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে বা দুটো পার্ট আছে। একটা হচ্ছে ফাংশনিং, অর্থাৎ মানুষের বডি কিভাবে ফাংশন করছে, এবং আরেকটা হচ্ছে ডিসএবিলিটি এবং কনটেক্সচুয়াল ফ্যাক্টরস। এখানে বলা হচ্ছে যে বডি ফাংশনস এবং স্ট্রাকচারস, তারপর অ্যাক্টিভিটিস, তার উপর নির্ভর করে অ্যাক্টিভিটিস, তার উপর নির্ভর করে পার্টিসিপেশন। এবার পার্টিসিপেশন এবং বডি ফাংশন ও স্ট্রাকচার দুটো ফ্যাক্টরের উপর নির্ভর করে, সেটা হচ্ছে এনভায়রনমেন্টাল ফ্যাক্টর এবং পার্সোনাল ফ্যাক্টর। এবং সমস্ত কিছুর যে মূল আছে সেটা হচ্ছে হেলথ কন্ডিশন, মানুষের হেলথ কন্ডিশন। তাহলে আমাদের যে প্রশ্নটা করা হয়েছে যে আইসিএফ মডেল অনুযায়ী যে কোন কোন ফ্যাক্টরগুলো ইন্টারাকশানের ক্ষেত্রে প্রযোজ্য বা লেভেল অফ ফাংশনিংয়ে মানুষের একটা ব্যক্তির লেভেল অফ ফাংশনিংয়ের জন্য কোন কোন ফ্যাক্টরগুলো মূল বা কোন কোন ফ্যাক্টরগুলো এখানে প্রযোজ্য, সেটা হচ্ছে হেলথ কন্ডিশন, মানুষের হেলথ কন্ডিশন অর্থাৎ স্বাস্থ্য কীরকম আছে। এনভায়রনমেন্টাল ফ্যাক্টর, এনভায়রনমেন্টাল ফ্যাক্টর বলতে কী বোঝানো হচ্ছে যে তার ফ্যামিলি কীরকম, তার ওয়ার্ক কাজের জায়গা কীরকম, সমস্ত কিছু নির্ভর করছে। পার্সোনাল ফ্যাক্টর কি? পার্সোনাল ফ্যাক্টর বলতে বোঝানো হচ্ছে যে তার জেন্ডার বা তার এজ, এডুকেশনাল কোয়ালিফিকেশান, এই সমস্ত কিছু পার্সোনাল ফ্যাক্টরগুলো নির্ভর করছে একটা মানুষের বডি ফাংশনিংয়ের ওপর, এবার বডি ফাংশনিং, অ্যাক্টিভিটিস এবং পার্টিসিপেশনের ওপর নির্ভর করছে, যার মাধ্যমে কোনো ব্যক্তি ইন্টারাকশান করবে অন্য কোনো ব্যক্তির সঙ্গে, আন্তঃক্রিয়া করবে অন্য কোনো ব্যক্তির সঙ্গে। ইকোনমিক ফ্যাক্টর বা ইনোভেটিভ ফ্যাক্টর কিন্তু এখানে কোনো ভূমিকা রাখছে না, কারণ ইকোনমির ওপর আমাদের যে অ্যাক্টিভিটিস আছে, বডি ফাংশনস আছে, সেটা নির্ভর করে না বা ইনোভেশনের ওপরে নির্ভর করে না। তাই আমাদের সঠিক উত্তর হচ্ছে অপশান বি।
অপশান বি, এ, বি, সি। তোমাদেরকে একটা কথা বলি, এই প্রশ্নটি ইউজিসি নেট 2023 এসেছিল। এবারে আমি যে তোমাদের এই নোটটা দিলাম, এই যে নোটটা তোমরা এখানে দেখতে পাচ্ছ, এটা কিন্তু আরিহান্টের যে নেট সেটের বইটা আছে সেখান থেকেই নেওয়া। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে সমস্ত প্রশ্ন কিন্তু বই থেকেই আসে, বইয়ের কোনো না কোনো একটা জায়গা থেকে কিন্তু এই প্রশ্নগুলোকে অ্যাডাপ্ট করা হয়। তো তোমরা যদি ইউজিসি নেট সেটের এই আরিহান্টের বইটা খুব ভালো করে পড়তে পারো, তাহলে কিন্তু নেট সেট ক্লিয়ার করা তোমাদের কাছে অনেকটাই ইজি হয়ে যাবে। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে, আইডেন্টিফাই দ্য অ্যাডমিনিস্ট্রেটিভ ব্যারিয়ার টু ইনক্লুসিভ এডুকেশন। ল্যাক অফ মনিটরিং বাই অথরিটি, বি আছে রিলিজিং দ্য টিচার ফর ইন সার্ভিস ট্রেনিং, সি আছে encouraging parents to collect stipend scholarship directly from school, keeping silence over child abuse, organizing periodic meeting of পেরেন্টস টিচার অ্যাসোসিয়েশন। এই যে উক্তিগুলো দেওয়া হয়েছে তার মধ্যে অ্যাডমিনিস্ট্রেটিভ ব্যারিয়ার বা অ্যাডমিনিস্ট্রেটিভ বাধা কোনগুলো যেগুলো ইনক্লুসিভ এডুকেশনের ক্ষেত্রে সমস্যার সৃষ্টি করে। প্রথমে হচ্ছে ল্যাক অফ মনিটরিং বাই অথরিটি। অথরিটি যদি মনিটর ঠিকঠাকভাবে না করে তাহলে সেটা হচ্ছে একটা অ্যাডমিনিস্ট্রেটিভ ব্যারিয়ার। অথরিটিকে ঠিকঠাকভাবে কাজ করতে হবে, সেখানে কোনো অনীহা দেখালে কিন্তু চলবে না। এনকারেজিং পেরেন্টস টু কালেক্ট স্টাইপেন্ড স্কলারশিপ ডিরেক্টলি ফ্রম স্কুল। স্কুল থেকে যদি যে সমস্ত ইনক্লুসিভ স্টুডেন্টরা আছে তাদের পেরেন্টসরা যদি ডিরেক্ট একদম স্কলারশিপগুলো স্কুল থেকে নিয়ে নেয়, তাহলে কিন্তু তাদের মধ্যে একটা মানে অর্থের একটা চাহিদা দেখা যায়, যে তারা অর্থটাকেই বেশি গুরুত্ব দিচ্ছে তাদের সন্তানদের থেকে বা ছাত্রছাত্রীদের থেকে, তারা অর্থ কালেক্ট করা বা স্কলারশিপ নিয়ে এটাকে বেশি গুরুত্ব দিচ্ছে। কিপিং সাইলেন্স ওভার চাইল্ড অ্যাবিউজ। চাইল্ড অ্যাবিউজ হলে তার ওপর সাইলেন্স রাখা, অর্থাৎ সেই বিষয়ে কোনো কথা না বলা, সেটাও কিন্তু একটা অ্যাডমিনিস্ট্রেটিভ ব্যারিয়ার। তাহলে এ সি ডি আমাদের সঠিক উত্তর। এগুলো হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ ব্যারিয়ার বা অ্যাডমিনিস্ট্রেটিভ বাধা। আর আছে রিলিজিং দ্য টিচার ফর ইন সার্ভিস ট্রেনিং। অবশ্যই ইন সার্ভিস ট্রেনিংয়ের জন্য শিক্ষকদের পাঠানো উচিত, কারণ তারা যদি স্পেশাল এডুকেশনে বিভিন্ন ট্রেনিং নেয়, ইন সার্ভিস ট্রেনিং নেয়, সেক্ষেত্রে স্টুডেন্টদেরই উপকার হবে। অর্গানাইজিং পেরিওডিক মিটিং ফর পেরেন্টস টিচার অ্যাসোসিয়েশন। পেরেন্টস টিচারদের সঙ্গে মিটিং করাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ হয় ইনক্লুসিভ এডুকেশনে। আমাদের সঠিক উত্তর অপশান বি। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে, ইনক্লুসিভ এডুকেশন মিনস আ সিস্টেম অফ এডুকেশন হোয়ার ইন a student from scheduled caste or scheduled tribe are provide education with suitable modification of curriculum. ST/SC যে সমস্ত ছাত্রছাত্রীরা আছে তাদের জন্য কারিকুলামের মডিফিকেশন করে তাদের শিক্ষা দিতে হবে। টিচিং ইজ সুইটেবলি অ্যাডাপ্টেড টু মিট দ্য লার্নিং নিড ফর অল। শিক্ষকতা ব্যবস্থাকে টিচিংকে এমনভাবে করতে হবে যাতে তারা সমস্ত রকমের নিড যাদের আছে, লার্নিং নিড যাদের আছে, সেই সমস্ত শিক্ষার্থীদের অ্যাডপ্ট করতে পারে। সি আছে স্টুডেন্টস উইথ অর উইদাউট ডিসএবিলিটি লার্ন টুগেদার। যাদের ডিসএবিলিটি আছে তাদের এবং যাদের ডিসএবিলিটি নেই তাদের সকলকে একসঙ্গে শিক্ষা দিতে হবে। আরবান ডিপ্রাইভড আর প্রোভাইড এডুকেশন। যে সমস্ত আরবান ডিপ্রাইভ স্টুডেন্টরা আছে তাদেরকে শিক্ষার আওতায় আনতে হবে। স্টুডেন্টস এফেক্টেড উইথ HIV অর এইডস আর নট অ্যালাউ ফর অ্যাডমিশন। যাদের HIV বা এইডস আছে তাদেরকে অ্যাডমিশনে অ্যালাউ করা যাবে না। এই সমস্ত যে স্টেটমেন্টগুলো আছে তার মধ্যে কোনগুলো ইনক্লুসিভ এডুকেশনের জন্য প্রযোজ্য? ইনক্লুসিভ এডুকেশনের অর্থ কি আমরা বলেছিলাম, যে সমস্ত ধরনের শিক্ষার্থীরা, সেটা যে কোনো ধরনের শিক্ষার্থী হোক, তারা কিন্তু শিক্ষার আওতায় আসবে।
আসবে, সেটা অক্ষম শিক্ষার্থী হোক, পিছিয়ে পড়া জাতি উপজাতি হোক, বা যে কোনো ধরনের যারা শিক্ষা পায়নি তারা হোক, সমস্ত ধরনের শিক্ষার্থীরা এখানে আসতে পারবে। কিন্তু এখানে যে প্রথম যে স্টেটমেন্টটি আছে যে শিডিউল কাস্ট এবং শিডিউল ট্রাইবরা কারিকুলাম মডিফিকেশনের মাধ্যমে তারা শিক্ষা গ্রহণ করবে। শুধুমাত্র শিডিউল কাস্ট বা শিডিউল ট্রাইবদের কারিকুলাম মডিফিকেশন করলে হবে না, তাদেরকে সমস্ত শিক্ষার্থীদের শিক্ষার আওতায় আনতে হবে। এই বক্তব্য স্টেটমেন্ট ইনক্লুসিভ এডুকেশনের ক্ষেত্রে সঠিক হচ্ছে না। যে সমস্ত শিক্ষার্থীরা টিচিং ইজ সুইটেবলি অ্যাডাপ্ট টু মিট দ্য লার্নিং নিড ফর অল, যাদের লার্নিং নিড আছে তাদের সবাইকে শিক্ষার আওতায় আনতে হবে। উইথ অ্যান্ড উইদাউট ডিসেবল, সকল শিক্ষার্থীদের, অক্ষমতাহীন সকল শিক্ষার্থীদের একসঙ্গে শিক্ষার ব্যবস্থা করতে হবে, এবং আরবান ডিপ্রাইভদের শিক্ষার ব্যবস্থা করতে হবে। BCD আমাদের সঠিক উত্তর। BCD ইনক্লুসিভ এডুকেশনের ক্ষেত্রে এই তিনটি স্টেটমেন্ট একেবারে সঠিক। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে in which of the following activities of inclusive education the parents have no role? ইনক্লুসিভ এডুকেশনের ক্ষেত্রে পিতামাতার পেরেন্টসের কোন ভূমিকাটা ইনক্লুসিভ এডুকেশনে একদমই থাকে না? অপশন এতে আছে প্রিপেয়ারিং স্কুল ডেভেলপমেন্ট প্ল্যান, স্কুল ডেভেলপমেন্ট প্ল্যান তৈরি করার ক্ষেত্রে তাদের ভূমিকা থাকে। অপশন বিতে আছে কোলাবোরেটিং টিচিংয়ে তাদের ভূমিকা থাকে। অপশন সিতে আছে মেডিকেল সার্টিফিকেশন অফ চিলড্রেন উইথ ডিসএবিলিটিস, মেডিকেল সার্টিফিকেশন দিতে তাদের একটা ভূমিকা থাকে। অপশন ডিতে আছে প্রিপেয়ারিং ইন্ডিভিজুয়াল এডুকেশন প্ল্যান তৈরি করতে পেরেন্টসের ভূমিকা থাকে। এখানে বলা হয়েছে যে কোন ক্ষেত্রে পেরেন্টসের কোনো ভূমিকা থাকে না। ইনক্লুসিভ এডুকেশনে আমরা কি জানি যে সমস্ত ধরনের শিক্ষার্থীরা শিক্ষার আওতায় আসে, সমস্ত ধরনের শিক্ষার্থীদের একই সঙ্গে শিক্ষার ব্যবস্থা করা হয়। তো পেরেন্টসের একটা কিন্তু বিশেষ ভূমিকা থাকে ইনক্লুসিভ এডুকেশনের ক্ষেত্রে। তারা স্কুলের সমস্ত কাজেই অংশগ্রহণ করে, যেহেতু এখানে বিশেষ শিক্ষার্থীরাও থাকে, ব্যতিক্রমী শিক্ষার্থীরাও থাকে, ডিসেবল শিক্ষার্থীরাও থাকে, সমস্ত ধরনের শিক্ষার্থীরা থাকে। তো সেই জন্য পেরেন্টসের একটা বিশেষ ভূমিকা থাকে। তারা স্কুল ডেভেলপমেন্ট প্ল্যানেও অংশগ্রহণ করে, তারা কোলাবোরেটিং টিচিংয়েও অংশগ্রহণ করে, এবং ইন্ডিভিজুয়াল এডুকেশন প্ল্যান তৈরিতেও অংশগ্রহণ করে। কিন্তু কোনো পেরেন্টস মেডিকেল সার্টিফিকেশন ইস্যু করার জন্য কোনো ভূমিকা পালন করতে পারে না। মেডিকেল সার্টিফিকেট অর্থাৎ কোনো শিশুর যদি অক্ষমতা থাকে, বিকলাঙ্গ হয়, তার যে মেডিকেল সার্টিফিকেট সেটা কিন্তু কোনো পেরেন্টস দিতে পারে না। তো তাহলে অপশান সি হচ্ছে আমাদের সঠিক উত্তর, যে এই ক্ষেত্রে পেরেন্টসের কোনো ভূমিকা থাকে না। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে আইডেন্টিফাই দ্য টাইপ অফ সেন্সারি ডিসএবিলিটি। অপশান এতে আছে ডরফিজম অর্থাৎ বামনত্ব। অপশান বিতে আছে অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার। অটিজম বলতে বোঝায় যারা অন্যের ভাব বুঝতে পারে না এবং নিজের ভাবও প্রকাশ করতে পারে না, অর্থাৎ পারস্পরিক যে যোগাযোগ আছে অন্য ব্যক্তির সঙ্গে সেটা করতে পারে না। অপশান সিতে আছে স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ ডিসএবিলিটি, অর্থাৎ যাদের কথা বলার সমস্যা আছে, ভাষায় কথা বলার সমস্যা আছে। অপশান ডিতে আছে স্পেসিফিক লার্নিং ডিসএবিলিটি, অর্থাৎ যে সমস্ত লার্নিং ডিসএবিলিটি আছে, ডিসলেক্সিয়া, ডিসগ্রাফিয়া, ডিসক্যালকুলিয়া এগুলো আছে তাদের। এখানে বলা হয়েছে সেন্সারি ডিসএবিলিটি। সেন্স বলতে কী বোঝানো হচ্ছে যে আমাদের 5টা সেন্স আছে, সেই 5টা সেন্সের মধ্যে কোনটা, এই যে অপশানগুলো দেওয়া হয়েছে তার মধ্যে কোনটা সেন্সের আন্ডারে পড়ে? স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ ডিসএবিলিটি। স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ ডিসএবিলিটি হচ্ছে সেন্সারি ডিসএবিলিটি। ডিসএবিলিটির ভাগগুলো থেকে কিন্তু প্রায়ই প্রশ্ন এসেছে, আমরা দেখেছি নেট বা সেটে প্রায়ই প্রশ্ন এসেছে ডিসএবিলিটির ভাগগুলো থেকে যে কোনো একটা প্রশ্ন এসেছে। আমরা এবার দেখি যে ডিসএবিলিটি কী কী ধরনের হয়ে থাকে। সাধারণত ডিসএবিলিটি
বিভিন্ন ধরনের হয়, তবে বিশেষ যে কমন ডিসএবিলিটিগুলো আছে সেটা হচ্ছে ভিশন ডিসএবিলিটি, ডিফ অর হার্ড অফ হিয়ারিং, মেন্টাল হেলথ কন্ডিশন, ইন্টেলেকচুয়াল ডিসএবিলিটি, অ্যাকোয়ার ব্রেন ইনজুরি, অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার, ফিজিক্যাল ডিসএবিলিটি, ডিসলেক্সিয়া, ডিসগ্রাফিয়া, ডিসক্যালকুলিয়া, অ্যাটেনশন ডেফিসিট হাইপার অ্যাক্টিভিটি ডিসঅর্ডার, নিউরো ডেভেলপমেন্টাল মোটর ডিসঅর্ডার। এবার এই ডিসঅর্ডারগুলোকে বিভিন্ন ভাগে ভাগ করা হয়েছে, সেন্সারি ডিসএবিলিটি, ঠিক আছে, ভিশন ডিসএবিলিটি, বিভিন্ন রকম ভাগ আছে এর। নেক্সট হচ্ছে চিলড্রেন হু নিড মোর অ্যাটেনশন ইন ইনক্লুসিভ এডুকেশন, ইনক্লুসিভ স্কুল আর, কোন সমস্ত শিক্ষার্থীদের বেশি করে গুরুত্ব দিতে হবে বা অ্যাটেনশন দিতে হবে ইনক্লুসিভ স্কুলে? অপশন এতে আছে গার্লস, মাইনরিটিস, ইকোনমিক্যালি উইকার সেকশনস, চিলড্রেন উইথ ডিসএবিলিটিস, চিলড্রেন অফ টিচার। এখানে যে সমস্তগুলো দেওয়া হয়েছে তার মধ্যে সবাইকেই আমাদের গুরুত্ব দিতে হবে, কারণ ইনক্লুসিভ এডুকেশন মানে সমস্ত ধরনের শিক্ষার্থীরা একই জায়গায়, একই ক্লাসে, একই স্কুলে শিক্ষা লাভ করবে। তো মেয়েদেরও যেমন দিতে হবে, মাইনরিটি সেকশনের স্টুডেন্টদেরও সেরকম গুরুত্ব দিতে হবে, ইকোনমিক্যালি যারা ব্যাকওয়ার্ড তাদেরও দিতে হবে, এবং চিলড্রেন উইথ ডিসএবিলিটি তাদেরও সমান সুযোগ দিতে হবে। কিন্তু চিলড্রেন অফ টিচারের চিলড্রেন হলে, সন্তান হলে, শিক্ষকের সন্তান হলে তাকে বিশেষভাবে ট্রিটমেন্ট দেওয়ার কোনো প্রয়োজন নেই, সবাইকে যেমন দেওয়া হচ্ছে সেরকমই দিতে হবে। সঠিক উত্তর হচ্ছে অপশান ডি, এ বি সি ডি। নেক্সট হচ্ছে দ্য রেসপন্সিবিলিটি অফ অল রাউন্ড ডেভেলপমেন্ট অফ এ চাইল্ড ইন আ ক্যাম্পাস অফ ইনক্লুসিভ স্কুলস ইজ টু বি শেয়ার ইকুয়ালি বাই। অলরাউন্ড ডেভেলপমেন্টের জন্য একজন শিক্ষার্থীর ইনক্লুসিভ স্কুল ক্যাম্পাসে যে রেসপন্সিবিলিটি হয়, সেই রেসপন্সিবিলিটি বা দায়িত্বটা কারা ইকুয়ালি ভাগ করে নেবেন? ইনক্লুসিভ স্কুল ক্যাম্পাসে একজন শিক্ষার্থীর অলরাউন্ড ডেভেলপমেন্টের জন্য যে দায়িত্ব বা রেসপন্সিবিলিটি তারা কারা সমান ভাগে ভাগ করে নেবেন? স্পেশাল টিচার অ্যান্ড মেডিকেল সার্টিফিকেশন বোর্ড, হেড টিচার অ্যান্ড কাউন্সিলর, দ্য স্কুল অ্যান্ড দ্য পেরেন্টস, সাবজেক্ট টিচার, স্পোর্টস টিচার, সাবজেক্ট টিচার অ্যান্ড স্পেশাল টিচার। স্কুল ক্যাম্পাসে, একটা ইনক্লুসিভ স্কুল ক্যাম্পাসে হেড টিচারও থাকে, কাউন্সিলরও থাকেন, দ্য স্কুল অ্যান্ড পেরেন্টসও থাকেন, সাবজেক্ট টিচার, স্পোর্টস টিচারও থাকেন, সাবজেক্ট টিচার, স্পেশাল টিচারও থাকেন। কিন্তু মেডিকেল সার্টিফিকেশন বোর্ড এখানে কিন্তু থাকেন না। মেডিকেল সার্টিফিকেশন বোর্ডের কোনো ভূমিকা নেই একজন ইনক্লুসিভ স্কুল ক্যাম্পাসে একটা চাইল্ড ডেভেলপমেন্টের জন্য মেডিকেল সার্টিফিকেশন বোর্ডের কোনো ভূমিকা নেই। সঠিক উত্তর হচ্ছে BCDE, অপশন ডি সঠিক উত্তর। নেক্সট কোয়েশ্চেন আমরা দেখি কি আছে। এখানে একটি ম্যাচিং দেওয়া হয়েছে লিস্ট 1 এবং লিস্ট 2। লিস্ট 1-এ আছে লার্নার্স ডিসএবিলিটিস, লিস্ট 2-এ আছে প্রাইমারি ডাইমেনশন। লিস্ট 1-এ লার্নার্স ডিসএবিলিটিস কী দেওয়া হয়েছে? অর্থোপেডিক্যাল অ্যান্ড আদার হেলথ ইম্পেয়ারমেন্ট, লার্নিং ডিসেবল, মেন্টালি রিটার্ডেড, গিফটেড। লিস্ট 2-এ আছে ইন্টেলিজেন্স, মুভমেন্ট, ইন্টেলেকচুয়াল, পারসেপচুয়াল, মোটর, কমিউনিকেশন। অর্থোপেডিক্যালি অ্যান্ড আদার হেলথ ইম্পেয়ারমেন্ট, অর্থোপেডিক্যালি যারা ডিসেবল হয় তাদের মুভমেন্টের সমস্যা থাকে। লার্নিং ডিসেবল অর্থাৎ যারা শিখনে অক্ষম তাদের ইন্টেলেকচুয়াল প্রবলেম থাকে। ইন্টেলেকচুয়াল যে সমস্ত সমস্যাগুলো আছে, চিন্তা করার ক্ষমতা কম, বুদ্ধি কম, চিন্তন ক্ষমতা কম, সেই সমস্ত বিষয়গুলো। মেন্টালি রিটার্ডেড অর্থাৎ মানসিকভাবে যে সমস্ত মানসিক রোগী থাকে, মানসিকভাবে ভারাক্রান্ত থাকে তাদের। পারসেপশন গঠনের সমস্যা থাকে, মোটর অ্যাবিলিটি কম থাকে, কমিউনিকেশন অ্যাবিলিটি কম থাকে। আর গিফটেড যারা হয় প্রতিভাবান তাদের ইন্টেলিজেন্সই অনেক হাই থাকে। তাহলে কোন অপশানটি আমাদের এখানে সঠিক হলো? এর সঙ্গে 2, লার্নিং ডিসেবল 3, মেন্টালি রিটার্ডেড 4, 1। অপশান ডি সঠিক উত্তর। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে ম্যাচ দ্য ফলোয়িং
লিস্ট 1-এ আছে ডিসফ্যাসিয়া, ডিসক্যালকুলিয়া, ডিসফ্র্যাক্সিয়া, ডিসলেক্সিয়া। এগুলো হচ্ছে সমস্ত লার্নিং ডিসঅ্যাবিলিটিস। লিস্ট 2-এ আছে ডিফিকাল্টি ইন রিডিং, ডিফিকাল্টি ইন ফাইন মোটর স্কিলস, ল্যাঙ্গুয়েজ ডিফিকাল্টি, ডিফিকাল্টি ইন ম্যাথস। ডিসক্যালকুলিয়া, ডিফিকাল্টি ইন ম্যাথস, ডিসলেক্সিয়া, ডিফিকাল্টি ইন রিডিং। ডিসফ্যাসিয়া, ডিফিকাল্টি ল্যাঙ্গুয়েজ ডিফিকাল্টি, আর ডিসফ্রেক্সিয়া ডিফিকাল্টি ইন মোটর স্কিল। তাহলে সঠিক উত্তর হচ্ছে অপশন বি। অপশন বি আমাদের সঠিক উত্তর। নেক্সট হচ্ছে ইন্ডিভিজুয়ালাইজড এডুকেশন প্ল্যান ইজ ক্রিয়েটেড টু। ইন্ডিভিজুয়ালাইজড বা আইইপি যে প্ল্যান আছে সেটা কাদের জন্য ব্যবহার করা হয়? অপশন এতে আছে হেল্প অ্যান ইন্ডিভিজুয়াল স্টুডেন্ট উইথ স্পেশাল নিডস। অপশন বিতে আছে টু প্রমোট অ্যাক্টিভ লার্নিং এনভায়রনমেন্ট ইন দ্য ক্লাস। অপশন সিতে আছে হেল্প দ্য গ্রুপ অফ স্টুডেন্ট। অপশন ডিতে আছে নান অফ অ্যাবভ। হেল্প অ্যান ইন্ডিভিজুয়াল স্টুডেন্ট উইথ স্পেশাল নিড, অর্থাৎ ইন্ডিভিজুয়ালি যে স্টুডেন্ট আছে, স্পেশাল নিড যাদের আছে সেই সমস্ত শিক্ষার্থীদের ইন্ডিভিজুয়ালি হেল্প করা। মানে স্পেশাল নিড আছে অথচ তাদেরকে ইন্ডিভিজুয়ালি মানে ব্যক্তিগতভাবে তাদেরকে সাহায্য করে এই ইন্ডিভিজুয়ালাইজড এডুকেশন প্ল্যান। ইন্ডিভিজুয়ালাইজড এডুকেশন প্ল্যান সম্পর্কে আমরা একটু জেনে নিই। Individualized education plan কি? Individualized education plan is a written statement of an education program designed to meet the child's individual need. মানে কোনো শিক্ষার্থীর যদি ইন্ডিভিজুয়াল নিড থাকে, কোনো বিশেষ শিক্ষার্থীর, সেটা পূরণ করার জন্য এই ইন্ডিভিজুয়ালাইজড এডুকেশন প্ল্যানকে ডিজাইন করা হয়েছে। ইন আইপি টিচার সাপোর্ট পার্সোনাল অ্যান্ড পেরেন্টস ওয়ার্ক টুগেদার। টিচার পার্সোনাল এবং পেরেন্টস ওয়ার্ককে একসঙ্গে সাহায্য করেন অ্যাজ এ টিম টু মিট দ্য নিড অফ ইন্ডিভিজুয়াল স্টুডেন্ট হু রিকোয়ার্ড আ রেঞ্জ অফ সাপোর্ট। অর্থাৎ শিক্ষার্থীদের যতটা সাহায্যের দরকার হয় সেটা ইন্ডিভিজুয়ালি শিক্ষার্থীরা ব্যক্তিগতভাবে সাহায্য করেন। দ্য সাকসেসফুল ইনক্লুশন ইজ দ্য এবিলিটি টু অফ চিলড্রেন উইথ ডিসএবিলিটি টু অ্যাটেন্ড দ্য আউটকাম অন দেয়ার ইন্ডিভিজুয়ালাইজড এডুকেশন প্ল্যান. IEP has become the critical instrument to understand how an inclusion conducting for young children with disability in inclusive classroom. Inclusive classroom এ যে সমস্ত ইয়াং চিলড্রেনরা আছে তাদের যে সমস্ত ডিসঅ্যাবিলিটিসগুলো আছে সেই সমস্ত ডিসঅ্যাবিলিটিগুলোকে ক্রিটিক্যাল ইনস্ট্রুমেন্টের সাহায্যে সেগুলোকে বুঝে তাদের জন্য বিভিন্ন ডিজাইন প্ল্যান করা হয়, তাদের ডিসঅ্যাবিলিটিসগুলোকে কী করে পূরণ করা যায়, তার জন্য কী কী সাহায্যের দরকার হয়, সমস্ত কিছুই এই ইন্ডিভিজুয়ালাইজড এডুকেশন প্ল্যানে করা হয়। আজকের ক্লাসটা এখানেই শেষ করছি। তোমাদেরকে বলি, আজ যে সমস্ত প্রশ্নগুলো তোমরা দেখলে, যে সমস্ত প্রশ্ন উত্তরগুলো সলভ করলে, প্রত্যেকটাই কিন্তু PYQ এর কোয়েশ্চেন, প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন, অর্থাৎ প্রিভিয়াস ইয়ারের নেট সেটে এই প্রশ্নগুলো কিন্তু অলরেডি এসে গিয়েছে। মানে এই ধরনের প্রশ্নগুলো আসে। প্রশ্নগুলো খুবই ইজি হয়, কিন্তু আমরা এমনভাবে পড়ি যে আমাদের কাছে বিষয়টা জটিল হয়ে যায়। সমস্ত প্রশ্নগুলোই কিন্তু বই থেকেই দেওয়া থাকে, বইয়ের প্রত্যেকটা টপিক থেকে প্রশ্ন আসে। সেই কারণে আমি বলি যে কোনো টপিককেই বাদ দিয়ে পড়লে হবে না, প্রত্যেকটা টপিককে নিখুঁতভাবে জেনে রাখতে হবে যে এই কনসেপ্টটা এটা, তাহলে কিন্তু আমরা প্রশ্নের উত্তরটা সহজেই অ্যান্সার করতে পারবো এবং প্রশ্নগুলোকে খুব সহজে বুঝতে হবে যে আমার থেকে কি উত্তর চেয়েছে। আর তোমাদেরকে যারা বইয়ের কথা আমাকে বারবার জিজ্ঞাসা করো, আমি নোটগুলো কোথা থেকে নিয়েছি জিজ্ঞাসা করো, আমি একটাই বলবো, আরিহান্টের যে বইটা আছে ইউজিসি নেট সেটের বইটা, সেই বই থেকেই তোমাদের লাইন তুলে প্রশ্ন দেয়। একদম প্রথমে এই ভিডিও শুরুতে যে ম্যাচিংটা দেখলে সেই ম্যাচিংয়ে কিন্তু আইইপি ছিল। আইইপি আমি তখন কেন ডিসকাস করলাম না, কারণ আইইপি আমি অলরেডি একটা কোয়েশ্চেনে রেখেছি, সেই কারণে আইইপি আমি ডিসকাস করলাম না। এবং সেখানে ম্যাচিংয়ে লিস্ট 2তে রিটেন স্টেটমেন্ট অফ অ্যান এডুকেশন প্রোগ্রাম ডিজাইন টু মিট চাইল্ড ইন্ডিভিজুয়াল নিড, এই লাইনটি কিন্তু তুলে দেওয়া হয়েছিল। তাহলে প্রত্যেকটা লাইনই কিন্তু বই থেকেই দেওয়া হয়। তাই আমি বলবো যে আরিহান্টের বইটা খুব ভালো করে তোমরা প্র্যাকটিস করবে।
আশা করছি আজকের ক্লাসটা তোমাদের প্রিপারেশনে অনেকটাই হেল্পফুল হবে। যারা চ্যানেলে প্রথমবার এসেছো চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবে, ভিডিওটাকে লাইক করবে, বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। আমার টেলিগ্রাম গ্রুপ আছে, সেখানে জয়েন হতে পারো। ফেসবুকেও আমার একটি পেজ আছে, সেখানেও জয়েন হতে পারো।